আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? রিটার্ন অব দি নর্দার্ন হেভেনলি সেক্টের দ্বিতীয় পার্টে আপনাকে স্বাগতম। বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। জানা যায় যে এই লোকটা নর্দার্নের একজন বিশ্বস্ত অনুসারী। তার মার্শাল আর্টে তেমন কোনো বিশেষ দক্ষতা ছিল না, কিন্তু তার আনুগত্য ছিল সর্বোচ্চ পর্যায়ের। সে আজও তার মাস্টারের জন্য খাবারের ব্যবস্থা করে। এরপর সে তার মাস্টারের খোঁজখবর জিজ্ঞেস করে। জিন হাসিমুখে বলে, আমি একদম ভালো আছি, আপনি কেমন আছেন? মিস্টার ওয়াং বলেন, আমিও একদম ভালো আছি। এভাবেই তারা কথা বলছিলেন। এমন সময় মিস্টার ওয়াংয়ের নজর জিনের হাতে পড়ে। তিনি জিজ্ঞেস করেন, মাস্টার, এইবারও কি ওরা আপনাকে মেরেছে? জিন বলে, না না, এটা শুধু ছোট্ট একটা ক্ষত। তারপর সে বলে, আমার জন্য আপনাকে এত কিছু করার দরকার নেই। আপনি শুধু আমার জন্য খাবার আর ওষুধই আনেননি, শীতের জন্য একটি গরম চাদরও এনেছেন। এখন পর্যন্ত আপনি আমার জন্য যা কিছু করেছেন তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ, কিন্তু এখন থেকে আপনার নিজের জীবন নিয়েও ভাবা উচিত। মিস্টার ওয়াং বলেন, না, আমার হৃদয় শুধু নর্দার্ন হেভেন সেক্টের জন্যই ধড়ফড় করে। জিন জিজ্ঞেস করে, আচ্ছা, এখানে এই পাথরটা কি করছে? মিস্টার ওয়াং বলেন, আমি যখন সেখানে গিয়েছিলাম তখন ওই গোত্রের লোকেরা এই ধরনের পাথরে পূজা করত। তারা বিশ্বাস করত যে এই পাথর আকাশ থেকে নেমে এসেছে, কিন্তু কেউ সেই গোত্রের মানুষদের খুবই নির্মমভাবে হত্যা করেছে। এখন যেহেতু এর কোনো মালিক আর বেঁচে নেই, তাই আমি এটি নিয়ে এসেছি। জিন বিস্মিত হয়ে বলে, কি? ওইসব মানুষকে কেউ মেরে ফেলেছে? কিন্তু এমন কাজ কে করতে পারে? মিস্টার ওয়াং ভীতস্বরে বলেন, এটা ব্রোকেন শ্যাডোর লোকেরা করেছে। জিন বলে, ওহ, তাহলে ব্রোকেন শ্যাডোর লোকেরা তাদের নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। 4 পিলারের মধ্যে নর্দার্ন হেভেন পক্ষকে বিশ্বাসঘাতকতা করার পর নিজ নিজ বাহিনী গঠন করেছিল। এর মধ্যে প্রথমে আসে ঘোস্ট প্লেট, যে তার সব অনুসারীদের নিয়ে ওয়েস্টার্ন অঞ্চলে গিয়ে বসবাস শুরু করে। দ্বিতীয়জন হল সেই শক্তিশালী ব্যক্তি যে নিজের বাহিনী গঠন করেছিল, কিন্তু বর্তমানে সে কোথায় আছে সে সম্পর্কে কেউ কিছু জানে না। তৃতীয়জন হল আয়রন ব্লাড রুলার, যার কাছে বর্তমানে সবচেয়ে বড় বাহিনী রয়েছে। সে নিজের দুর্গ তৈরি করে উত্তরে বসবাস করছে। আর শেষজন হল ব্রোকেন ফিস্ট, যে এদের সবার মধ্যে সবচেয়ে উচ্চাভিলাষী এবং বর্তমানে উমেন অঞ্চলে গিয়ে অবস্থান করছে। এরপর মিস্টার ওয়াংজিনকে এভাবে মনমরা হয়ে থাকতে দেখে বিষয় পরিবর্তন করে বলেন, মাস্টার, আমি শুনেছি আপনার ব্ল্যাক স্টিলের প্রতি বেশ আগ্রহ আছে, তাই আমি আপনার জন্য কিছু লোহার টুকরাও নিয়ে এসেছি। জিন বলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাইরে ঠান্ডা অনেক বেড়ে গেছে, চলুন ভেতরে গিয়ে কথা বলি। এরপর আমরা দেখি লিডারের সঙ্গে থাকা একজন লোক গোপনে তাদের উপর নজর রাখছিল। সে বলে, ও, তাহলে এই লোকটাই নর্দার্ন হেভেন সেক্টের জীবিত উত্তরাধিকারী। এর আনুগত্য সত্যিই প্রশংসা করার মতো, কারণ সে এখনও তার মাস্টারের সেবা করে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হল তার মাস্টার একেবারেই অযোগ্য। তার কাছে না আছে ইন্টারনাল এনার্জি, না আছে কোনো ধরনের মার্শাল আর্ট ব্যবহারের ক্ষমতা। সত্যি বলতে, মাঝে মাঝে আমার মনে হয় এই লোকটার বেঁচে থাকারই যেন কোনো উদ্দেশ্য নেই। সে সারাক্ষণ এদিক ওদিক ঘুরে নিজের সময় নষ্ট করে বেড়ায়। তবে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার দক্ষতা অসাধারণ। তাকে যদি মার্শাল আর্ট শেখার অনুমতি দেওয়া হতো, তাহলে ভবিষ্যতে সে একজন অসাধারণ নেতা হতে পারত। এরপর হঠাৎ তার নজর আকাশের দিকে পড়ে, যেখানে সে একটি বার্তাবাহক পাখি দেখতে পায়। তখন জানা যায় যে এখানে কিছু বিশেষ অতিথি আসতে চলেছে। এই খবর শুনে লিডার রেগে যায় এবং চিৎকার করে বলে, এটা কি ধরনের আজেবাজে কথা? এটা কি কোনো মেলা নাকি যেখানে সবাই ঘুরতে আসবে? এরপর সে ভাইস ক্যাপ্টেনকে আদেশ দেয়, যাও, কোনো বড় বিল্ডিং পরিষ্কার করে অতিথিদের থাকার জন্য প্রস্তুত করো। ভাইস ক্যাপ্টেন ঠিক আছে বলে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি জিন ও মিস্টার ওয়াং চা পান করতে করতে নানা বিষয়ে আলোচনা করছেন। সেই সময় মিস্টার ওয়াং তাকে বাইরের দুনিয়ার বিভিন্ন ঘটনার কথা বলতে থাকেন।
তিনি জানান যে ড্যাম সেউচুনের একমাত্র ছেলে ১০০ জন মানুষকে পরাজিত করার একটি চ্যালেঞ্জ শুরু করেছে। এখন পর্যন্ত ৯৩ জন মানুষকে পরাজিত করেছে, তাও আবার একটি ম্যাচও না হেরে। এখন যদি সে আরও ৭ জনকে হারাতে পারে তাহলে সে মুরিম জগতের সবচেয়ে ভয়ঙ্কর রেকর্ড করবে। জিন অবাক হয়ে বলে, সত্যি? আর আপনি বলছেন সে এখনও শুধু ১৬ বছরের? মিস্টার ওয়াং বলেন, হ্যাঁ। এরপর তারা এভাবেই নিজেদের কথোপকথন চালিয়ে যেতে থাকে। এরপর কথা বলতে বলতে মিস্টার ওয়াংয়ের চলে যাওয়ার সময় হয়ে যায়। জিন তাকে থামিয়ে বলে, আপনি একটু বিশ্রাম নিয়ে তারপর যান। মিস্টার ওয়াং বলেন, না না, আমার হাতে বেশি সময় নেই। তারপর বলেন, আগামী শীতের সময় আমি আবার তোমার জন্য কিছু জিনিস নিয়ে আসব। জিন বলে, না, আমার জন্য আপনি ইতিমধ্যেই অনেক কিছু করেছেন, তাই এখন আর আপনার কিছু করার দরকার নেই। এরপর মিস্টার ওয়াং বিদায় নিয়ে সেখান থেকে চলে যান। মিস্টার ওয়াং চলে যাওয়ার পর ভাইস ক্যাপ্টেন জিনের কাছে এসে একটি বড় ভবন ব্যবহার করার অনুমতি চায়। জিন বলে, ওটা তো অনেক দিন ধরেই খালি পড়ে আছে, তোমরা যা ইচ্ছা করো। এরপর সে নিজের প্যাভিলিয়নের দিকে ফিরে যেতে থাকে। সেখানে পৌঁছে সে বুঝতে পারে তার আগেই কেউ সেখানে ঢুকেছে। হঠাৎ এক অজানা ব্যক্তি দ্রুত এসে জিনের গলায় ছুরি ধরে বলে, বল, তুমি কে? জিন মনে মনে ভাবে, এটা তো একটা মেয়ের কণ্ঠস্বর। তারপর সে বলে, এই প্রশ্নটা তো বরং আমারই করা উচিত। মেয়েটি বলে, আমার প্রশ্নের উত্তর দাও, নইলে এখানেই তোমাকে মেরে ফেলব। জিন কিছুটা ঘাবড়ে গিয়ে বলে, আমি এই জায়গার। মেয়েটি বলে, তাহলে কি তুমি বলতে চাইছ যে তুমি নর্দার্ন হেভেনসেটের রক্ষক? জিন উত্তর দেয়, হ্যাঁ, কিন্তু আগে তুমি বলো, তুমি কে? কিন্তু আমরা দেখি অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মেয়েটি আর কিছু বলার আগেই অজ্ঞান হয়ে যায়। এটা দেখে জিন বেশ চিন্তায় পড়ে যায়। সে বলে, এখন আমি কি করব? ওর প্রাণ বাঁচাবো নাকি না, যদি সে কোনো অপরাধী হয়? কিছুক্ষণ ভেবে সে বলে, যাই হোক, আগে দেখি সে এখনো বেঁচে আছে কিনা। তারপর যখন সে বুঝতে পারে যে মেয়েটির শ্বাসপ্রশ্বাস এখনও চলছে, তখন সে তাকে নিজের কক্ষে নিয়ে যায়। সেখানে ক্ষতগুলো পরীক্ষা করে সে জানতে পারে যে মেয়েটির ওপর বিষমাখা অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছে। এটা জানার পর না চাইলেও সে মিস্টার ওয়াংয়ের দেওয়া ওষুধ ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। আমরা দেখি কিছুক্ষণের মধ্যেই সে সফলভাবে চিকিৎসা সম্পন্ন করে ফেলে। জিন বলে, জানি না কেন, কিন্তু আজকাল আমার কাছে অনেক অবাঞ্ছিত অতিথি এসে হাজির হচ্ছে। এরপর ৩ দিন কেটে যায়। ৩ দিন পর আমরা দেখি সেই মেয়েটির জ্ঞান ফিরে আসে। জেগে ওঠার পর সে ভাবতে থাকে তার চিকিৎসা কে করেছে। ঠিক তখনই জিন ভেতরে এসে বলে, ও, তুমি অবশেষে জেগে উঠেছ, আমি তোমার জন্য খাবার তৈরি করেছি। কিন্তু জিনকে দেখেই মেয়েটি ভীষণ অবাক হয়ে যায়। তার আগের রাতের ঘটনাগুলো মনে পড়ে যায়। সে মনে মনে ভাবছিল, শেষ পর্যন্ত এই লোকটা কেন আমার মতো একজন অচেনা মানুষের জীবন বাঁচাল? ঠিক তখন জিন বলে, তুমি গত ৩ দিন ধরে অচেতন ছিলে, আমি তো ভেবেছিলাম তুমি হয়তো মারা গেছ। মেয়েটি অবাক হয়ে বলে, কি, ৩ দিন? এরপর সে জিজ্ঞেস করে, আচ্ছা, তুমি আমাকে সাহায্য করছো কেন? জিন উত্তর দেয়, আমি কি বলবো, আসলে আমি কোনো মানুষকে নিজের চোখের সামনে মরতে দেখতে পারি না, বিশেষ করে আমার বাড়িতে হলে তো একেবারেই না। মেয়েটি মনে মনে ভাবে, খাবারটাও বেশ ভালোই দেখাচ্ছে, আর আমি এই লোকটার শরীরে কোনো ইন্টারনাল এনার্জিও অনুভব করতে পারছি না। তাহলে কি সত্যিই তার কোনো খারাপ উদ্দেশ্য নেই? এরপর জিন দেখে যে মেয়েটি খাবার খেতে শুরু করেছে, তাই সে উঠে চলে যেতে থাকে। সে বলে, গত ৩ দিন ধরে আমি তোমাকে খাইয়েছি, এখন যেহেতু তুমি সুস্থ হয়ে উঠেছ, তাই এবার নিজেই খেতে পারবে। এ কথা শুনে মেয়েটি বেশ মুগ্ধ হয়, তবুও ভাব ধরে রেখে বলে, ঠিক আছে, তবে যেহেতু এমন অবস্থা, আমি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত এখানেই থাকব। জিন বলে, ওহ, সেটাও তাহলে তুমি নিজেই ঠিক করে ফেলেছ। তারপর সে জিজ্ঞেস করে, আচ্ছা, আমি কি তোমার নাম জানতে পারি? মেয়েটি বলে, ১ মিনিট, আমার নাম জেনে তুমি কি করবে? এবার জিন কিছুটা বিরক্ত হয়ে যায়। সে বলে, আমি তোমার চিকিৎসা করেছি, তোমাকে খাবার দিয়েছি,
থাকার জায়গা দিয়েছি। তুমি কি আমাকে শুধু তোমার নামটাও বলতে পারবে না? মেয়েটি একটু অপ্রস্তুত হয়ে নিজের নাম বলে দেয়। তার নাম ইউন হা সোল। জিন মাথা নেড়ে বলে, ঠিক আছে, এখন থেকে আমি তোমাকে হা সোল বলেই ডাকব। এরপর সে খাবার দাবারের ব্যবস্থা কোথায় আছে তা বুঝিয়ে দিয়ে চলে যেতে যেতে বলে, আমি পাশের ভবনে থাকি, তোমার কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে ডাকবে। এরপর আমরা দেখি জিন তার সবচেয়ে প্রিয় জায়গা প্যাভিলিয়নের ছাদে বসে চিন্তা করছে। সে মনে মনে বলে, আমি তো এখনও জানি না মেয়েটি আসলে কে, তবুও আমি তার জীবন বাঁচিয়েছি। যদি সে কোনো অপরাধী হয় তাহলে? তারপর নিজেকেই প্রশ্ন করে, আমি কি সত্যিই এতটাই একাকী হয়ে গেছি? অথবা সহজ ভাষায় বলতে গেলে, আমি কি সত্যিই এত বড় সিঙ্গেল? এরপর দৃশ্য বদলে যায়। আমরা দেখি ভাইস ক্যাপ্টেন তার সঙ্গীদের নিয়ে আসন্ন বিশেষ অতিথিদের জন্য কক্ষ প্রস্তুত করছে। অন্যদিকে ক্যাপ্টেন শান্তভাবে নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছে। ৩ দিন পর আমরা আবার জিনকে দেখি। সে ভাবছে, মেয়েটা গত ৩ দিন ধরে নিজের ঘর থেকে বের হয়নি। সে কি সত্যিই ঠিক আছে? এদিকে ঘরের ভেতরে আমরা হা শোলকে দেখি, যে বসে নিজের ইন্টারনাল এনার্জির অনুশীলন করছে। সে ভাবে, জিন আমাকে যে ওষুধ খাইয়েছিল সেটা সাময়িকভাবে বিষকে দমন করেছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ওষুধের প্রভাব কমে যাচ্ছে। বিষটা আমার পুরো শরীরে ছড়িয়ে পড়ার আগেই আমাকে সেটা বের করে ফেলতে হবে। এরপর সে নিজের ইন্টারনাল এনার্জি ব্যবহার করে শরীর থেকে বিষ বের করার চেষ্টা করে, কিন্তু উল্টো তার ইন্টারনাল এনার্জি বিশৃঙ্খল হয়ে পড়ে। এর ফল হিসেবে তাকে ভয়ঙ্কর প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয়। সে মাটিতে লুটিয়ে পড়তে পড়তে বলে, না, সবকিছু কি এখানেই শেষ হয়ে যাবে? আমি কি এখানেই মারা যাব? না, আমি তো এখনো জিনকে ঠিকভাবে ধন্যবাদও বলতে পারিনি। ঠিক তখনই তার মৃত্যু হওয়ার আগো মুহূর্তে এক রহস্যময় ব্যক্তি তাকে বাঁচাতে উপস্থিত হয়। সে প্রথমে হাসলের কয়েকটি চাপবিন্দু প্রেশার পয়েন্ট স্পর্শ করে বিষের বিস্তার থামিয়ে দেয়। এরপর নিজের ইন্টারনাল এনার্জি তার শরীরে প্রবাহিত করতে করতে তাকে জাগানোর চেষ্টা করে। সে উদ্বিগ্ন কণ্ঠে বলে, পরবর্তী পার্ট চাইলে কমেন্টে জানান। আপনার একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে আগ্রহ যোগায়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।